শুভেচ্ছা। আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুদক। দুপুরে সংস্থাটির প্রধান কার্যালয়ে মামলাটির অনুমোদন দেয়া হয়। এতে বীর বাহাদুর ও তার স্ত্রী মেহলাপুর বিরুদ্ধে 12.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। একই সাথে 19টি ব্যাংক হিসাবে 73 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও আনা হয় মামলায়। কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর জেটি এলাকায় সোহেল নামের এক টমটম চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল 8টার দিকে রাস্তার পাশে একটি নালায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহত সোহেল সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী এলাকার রিয়াজউদ্দিনের ছেলে। সোহেলের স্বজনরা জানান, শনিবার টমটম নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। স্বজনদের অভিযোগ, সোহেলের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একজন লোকে ফোন দিয়েছে যে ও তোমাদের টমটমের যেটা ড্রাইভার আছে এটা মারা গেছে। তো আমার ছবি আমি দেখাইছি, আমি দেখছি ছবির মধ্যে। ছবি দেখে আমার এই যে নম্বর আছে এই নম্বরে আমি ফোন দিয়েছিলাম। এখানে তো এসআই ধরছে আর কি। কিভাবে মারছে আমরা তদন্ত আজও খোঁজ খবর লই না, আজও পাই না। শরীরে আঘাত আছে, সাইডগুলো সিনাত আছে, ফেরত আছে, ফাঁসি আছে, গলাত আছে। যুক্তরাষ্ট্রের বাজারে ট্যারিফ চূড়ান্ত হবার পরপরই সুবাতাস বইতে শুরু করেছে চট্টগ্রামে তৈরি পোশাক কারখানাগুলোতে। অর্ডার নিয়ে হাজির হচ্ছেন বিদেশি ক্রেতারা। তবে ট্যারিফের বিস্তারিত না জানায় পুরোপুরি শঙ্কা কাটছে না মালিকদের। আগামীতে দাম ছাড়ার আশঙ্কা সহ আছে অভ্যন্তরীণ সংকটের ভয়ও। ফখরুল ইসলামের রিপোর্ট। চট্টগ্রাম নগরের ইউনি গার্মেন্ট কারখানার শনিবারের চিত্র, যেখানে পণ্য যাচাইয়ে ব্যস্ত বিদেশি ক্রেতা। মূলত যুক্তরাষ্ট্রের ট্যারিফ 20% চূড়ান্ত হওয়ার পরই ক্রয় আদেশ দিতে প্রতিষ্ঠানটিতে যান তারা। বিদেশি ক্রেতাদের এমন উপস্থিতি দেখা গেছে বন্দরনগরীর আরও কয়েকটি কারখানায়। এই যেমন ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেল, যেখানে কথা হয় এক ক্রেতার সাথে, যারা কিছুদিন ধরেই অপেক্ষা করছিলেন সন্তোষজনক একটি খবরের জন্য। উদ্যোক্তারা বলছেন, চীনে উৎপাদন ব্যয় বেশির সাথে যুক্তরাষ্ট্রের বাজারে দেশটির জন্য উচ্চ শুল্ক থাকায় খরচ কমাতে অর্ডার আসছে এখানে। তবে ট্যারিফের চাপ সামলাতে সহায়তার অনুরোধ ক্রেতাদের। ব্যবসা টিকিয়ে রাখতে ইতিবাচক সাড়াও দিচ্ছেন কারখানা মালিকরা। I feel happy in here and because I already came here Bangladesh many times, so here it is my second home. The production quality is good. Yes, and we will continue the business long time in here. এখন প্রশ্ন হলো যে এই 20% যেটা বাড়তে হলো সেটা কিভাবে অ্যাডজাস্টমেন্ট হবে। সেই অ্যাডজাস্টমেন্টটা বায়েরা হয়তো আমাদের কিছু সহযোগিতা চাইবে, আমরা হয়তো অল্প স্বল্প কিছু সহযোগিতা করতে পারবো, বাকিটা বায়েরা অন্যভাবে যে কোনোভাবে ম্যানেজ করে এই ব্যবসা বন্ধ হবে। হয়তো কোয়ান্টিটি কমে যেতে পারে, হয়তো বা অন্য কোনোভাবে সেটাকে অ্যাডজাস্টমেন্ট হতে পারে। ক্রয় আদেশ মিলতে শুরু করায় উদ্যোক্তাদের মধ্যে স্বস্তি ফিরলেও শঙ্কা পুরোপুরি কাটেনি। কেননা ট্যারিফ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ফলে এখন অনুরোধ থাকলেও সামনে দাম ছাড়ের মতো চাপ আসে কিনা রয়ে যায় সেই ভয়। আমাদেরকে ওদেরকে বোঝাইতে সক্ষম হতে হবে যে এই এক্সট্রা বার্ডেনটা শুধু আমার জন্য না, ওভারঅল তোমার অন্যান্য কম্পিটিটিভ আমাদের সাথে যেসব কান্ট্রি কম্পিট করছে ওদের উপরেও সেম বার্ডেনটা আছে। সো আলটিমেটলি ইট মাস্ট বি অ্যাবজর্বড। প্রস্তাবিত ট্যারিফ 15% কমলেও নিতে হবে নতুন চ্যালেঞ্জ। এই যেমন যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানো এবং নতুন নতুন গন্তব্য তৈরি করা। তবে এসব সংকট কাটলেও বন্দর কাস্টমসের মতো অভ্যন্তরীণ সীমাবদ্ধতা দূর না হলে মিলবে না পুরোপুরি সুফল। টোটাল সাপ্লাই চেনে আপনি যে বন্দরে আসা, আমার ফ্যাক্টরিতে আসা এবং আমার ফ্যাক্টরি থেকে বন্দরে যাওয়া, আমরা বলছি আপনি সিঙ্গাপুর হতে হবে না, আপনি আমাকে কম্পেয়ার করে দেন অথবা ওর কাছাকাছি নিয়ে ভিয়েতনামের কাছাকাছি নিয়ে যান। যে এফিসিয়েন্সি আছে, আপনি এফিসিয়েন্সি ভিয়েতনামের কাছাকাছি নেন, উইল বি ফাইন উইথ ইট। তো আমরা তুলে ধরতে পারি, বাট অ্যাপ্রোপ্রিয়েট এনবিআর হ্যাজ টু রিয়েলি লুক ইনটু ইট। চট্টগ্রামে যে 300-র মতো কারখানা চালু আছে তার প্রায় 100 পুরোপুরি যুক্তরাষ্ট্রের বাজার নির্ভর। অর্ধেকের বেশি পণ্যই যায় দেশটিতে।
ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। ঐতিহাসিক 34 জুলাই আজ 2024-এর এই দিনে শেখ হাসিনার পতন চেয়ে চট্টগ্রামের রাজপথে নেমেছিল জনতার ঢল। দল মত শ্রেণী নির্বিশেষে নিউ মার্কেট মোড়ে জমায়েত হয় লাখো মানুষ। যে ঢল কাঁপিয়ে দিয়েছিল স্বৈরাচারের গদি, পুরো দেশে যা আলোড়ন তোলে। ঐতিহাসিক সেই দিনটি নিয়ে স্মৃতিচারণ করেছেন আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা রাসেল আহমেদ এবং খান তালাত মাহমুদ রাফি। পুরো চট্টগ্রামের মানুষ একটা সময় আন্দোলন মুখে হয়ে গিয়েছিল এবং সকল ফেসিবাদী শক্তি পরাজিত হচ্ছে মানুষ দেখছিল। এবং যখন দেখছিল যে আমাদের হাজার হাজার ভাই বোন শাহাদাত বরণ করেছে, তখন তারা তাদের জায়গা থেকে, আমরা যখন নিউ মার্কেট চত্বরে 3 তারিখে গণজমায়েতের আহ্বান জানিয়েছিলাম, সবাই জমায়েতে অংশগ্রহণ করেছিল। এখানে সবাই সবার দল মত ভুলে গিয়ে আমাদের এই আন্দোলনে শরিক হয়েছিল। এখানে আমরা একটা রাজনৈতিক সম্প্রীতি দেখেছি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এবং সবাই যার যার জায়গা থেকে আমাদের সেই খুনি হাসিনা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করার জন্য এক দফার ঘোষণা দেওয়ার জন্য এখানে জমায়েত হয়েছিল। এত বড় জনসমুদ্র দেখে আমি নিজেই আমি যে হাসবো নাকি কাঁদবো আমি বুঝতে পারছিলাম না, যে আসলে এত মানুষ আমার জীবনে আমি আর কখনো দেখি নাই, যে আর আমি ভাবিও নাই যে এত মানুষের সামনে দাঁড়ায় আমি বক্তব্য দিব। তো আমি গিয়ে মাঝখানে দাঁড়ানোর পরে সামনে থেকে দেখি, পিছন থেকে দেখি, প্রত্যেকটা সাইডে শুধু মানুষ আর মানুষ। অ্যান্ড ওই দিন এই বীর চট্টলার মানুষের একটা আছে, যে আমি চট্টগ্রামের ভাষায় একটা স্লোগান দিয়েছিলাম যে বোধ দিন খায়ও অন্ন হয়ও, এরকম একটা স্লোগান ছিল। তো এই যে মানুষের যেই জনসমাগম, এই দিন আসলে এক দফার ঘোষণাও ছিল। এই দিন আমাদের 3রা আগস্ট, 34শে জুলাই নাহিদ ভাই ঢাকা থেকে ঘোষণা করে, অ্যান্ড আমরা চট্টগ্রাম থেকে এক দফার ঘোষণা করি। তো অ্যান্ড বিভিন্ন আমাদের ছিল যে অফিস আদালত এগুলো বন্ধ থাকবে। তো এর আগে যদি আমি বলি যে আসলে 2রা আগস্টের কথা যদি বলি, 33 জুলাই যে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে যে মিছিলটা হয়েছিল, প্রায় 4 থেকে 5 লাখ মানুষ ছিল। জুমার পরবর্তী এই মিছিলটা ছিল। তো আমার কাছে মনে হয় যে হাসিনার মস্তক সেই দিনেই ভেঙে চুরমার হয়ে গেছে। লালদিঘি ময়দানে চলছে মাসব্যাপী বৃক্ষ মেলা। সে বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, সোহেলি 28 জুলাই থেকে শুরু হয়েছে মূলত মেলাটি লালদিঘির মাঠে এবং 15 দিন ব্যাপী চলবে এই মেলা। যে মেলায় আমরা দেখছি যে আসলে এখানে যারা গাছপ্রেমী মানুষ তারাই মূলত এই মেলায় ভিড় করছেন। একদিকে এমনিতেই যেহেতু শহরে পরিবেশ, সেখানে আসলে গাছ লাগানোর যে একটি জায়গা সেটি কিন্তু আসলে সংকট, তার মধ্যেও যাদেরই আসলে টুকটাক আছে সেই জায়গাগুলো তারা ব্যবহার করছেন। পাশাপাশি আরেকটি বিষয়, যারা বাসাবাড়িতে অনেকটা সাজসজ্জার জন্য যে ঘরের যে সৌন্দর্য সেটি বৃদ্ধির জন্য যে গাছ, সেই গাছগুলো তারা সংগ্রহ করছেন। আমরা এখন যে স্টলটিতে আছি জান্নাত শপ, এই স্টলের আসলে আমরা একটু ব্যতিক্রমী একটা বিষয় দেখেছি। সেটি একটি গাছ আছে যেটি আসলে গাছটির নাম চায়না বট, অর্থাৎ এই চায়না বট, এই গাছটি 1,65,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। তবে 1,65,000 টাকা দাম নির্ধারণের পেছনে কারণ যদি বলেন, আসলে সেই কারণটিও একটু ব্যতিক্রম। কারণ এই গাছের বয়সই হয়ে গেছে আসলে 44 বছর, অর্থাৎ একজন মানুষও আসলে এই গাছ, যেমন যারা এই গাছ এখানে লালন পালন করেছে তাদের কাছে আসলে এটি একেবারে তাদের সন্তানের মতো। আমরা এখানে যিনি আছেন এই গাছে যে নার্সারি, যেটি এই নার্সারির যিনি স্বত্বাধিকারী, আমরা একটু তার সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করব। এই যে আপনার চায়না বট, এটি আসলে একেবারে পুরো আমরা দেখলাম যে পুরো মেলার মধ্যে একেবারে ব্যতিক্রম। এই গাছ কিভাবে আসলে এত বছর আপনারা লালন পালন করলেন, এটির বিশেষত্ব আসলে কি? এটার বিশেষত্ব যে এটির বয়স 44 বছর এবং এটি একটি বনসাই। এটার ইংলিশের নাম চাইনিজ বেনিয়ান ট্রি, বাংলায় নাম আপনাকে যেটাকে চায়না বট বলা হয়ে থাকে, এবং এইটার আপনার বৈজ্ঞানিক নাম ফাইকাস লংগিফোলিয়া। এই বটটি আমরা সংগ্রহ করি আমার মামার থেকেই আমি পেয়েছিলাম এই গাছটি। এরপরের থেকে দীর্ঘ প্রায় 20 বছর ধরে আমি নিজেই এটাকে লালন পালন করে বড় করে আসছি। এবং এই গাছটি এটি ইনফর্মাল আপরাইট স্টাইলে রয়েছে বনসাই। এটির দাম 1,65,000 এবং 1,65,000 হওয়ার পিছনে যে মূল কারণটা এটা তার বয়স এবং তার স্টাইলের কারণে। এটি আসলে বিক্রির জন্য কাস্টমার আসছে কিনা? গত বছর এটিকে আসলে মোটামুটি এক কথায় বিক্রি হয়ে যাওয়ারই কথা ছিল, বলতে একটা কথা হয়েছিল, কিন্তু দেশের পরিস্থিতির কারণে এটি বিক্রি হয় না। এবং
বেশ কিছুদিন আগে 3-4-5 দিন আগে একজন ক্রেতা এসেছিল এবং এটা উনি 1 লাখ টাকা পর্যন্ত দাম বলে গিয়েছে। তো আমি আমার নির্ধারিত যে দামটি আমি চাওয়া প্রাপ্য ছিল ওইটা আমিও তাকে বলেছি, সে পরবর্তীতে যোগাযোগ করবে বলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে। অসংখ্য ধন্যবাদ। শুনছিলাম আসলে এই যে মেলাটি যেটি চলছে সেটি এখানে 60টি স্টল রয়েছে, সেই 60টি স্টলে দেশের নানা প্রান্ত থেকে নার্সারির মালিকরা এসেছেন, তারা বিভিন্ন গাছের যে সমারোহ সেটি আসলে এখানে সাজিয়েছেন, যেটি আসলে নগরবাসীকে বাড়তি বিনোদনও দিচ্ছে, গাছের যে চাহিদা সেটিও পূরণ করছে। সোহেলি। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, লালদিঘি ময়দানে চলছে মাসব্যাপী বৃক্ষ মেলা, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। দীর্ঘ 94 দিনের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে ফের শুরু হয়েছে মাছ আহরণ। এতে ভোর থেকেই কর্মচঞ্চল হয়ে উঠেছে রাঙ্গামাটির বিএফডিসির ফিশারি ঘাট। জেলার আরও 3টি মৎস্য অবতরণ কেন্দ্রে জেলে ব্যবসায়ী ও শ্রমিকের হাঁক ডাকে মুখর হয়ে উঠেছে পন্টন। 3 মাস পর কাজে ফিরতে পেরে খুশি জেলে ও শ্রমিকরা। তবে প্রথম দিনে আহরণ করা মাছের আকার নিয়ে কিছুটা হতাশ ব্যবসায়ীরা। এর আগে গেল 1 মে প্রাকৃতিক প্রজনন ও অবমুক্ত করা পোনার স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিতে মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করা হয়, যার মেয়াদ ছিল গতকাল মধ্যরাত পর্যন্ত। মাইনি থেকে মাছ নিয়ে আসছি, জালের মাছ নিয়ে আসছি, মাছ মোটামুটি ভালোই হয়েছে। প্রথম দিন হিসাবে মাছ আল্লাহ দিলে নদী থেকে ভালো মাছ হয়েছে, 80-90 টাকা মাছ হয়েছে আল্লাহ দিলে। আমাদের 3 মাস খুব কষ্টকর হয় বাইরে কাজ করলে। এখন যখন ফিশারি খুলছে, এখন আমাদের কর্মচারীদের জীবনযাপন খুব ভালো যাবে। আজকের থেকে বাজারজাত করব ঢাকা, চট্টগ্রাম এবং অন্যান্য জায়গায়, বাংলাদেশের অন্যান্য জায়গায় মাছ এখান থেকে সরবরাহ করব। আমাদের অ্যাডভান্স বাড়ছে, তখন মাছটা বড় হবে, দেখছি না মাছ পোনায় রয়ে গেছে। পানি কিন্তু বাড়ছে, বাড়লে কি হবে, মাছ আসতেছে, আমাদের আশানুরূপ মাছ আসতেছে, কিন্তু মাছের চাহিদা হচ্ছে অতিরিক্ত। এই বছর আমরা একটু বেশি সময় পাচ্ছি এবং বৃষ্টিও আল্লাহর মতো আমরা পর্যাপ্ত পরিমাণ হয়েছে। তো আমরা আশাবাদী যে গতবার থেকে এবার আমরা উল্লেখযোগ্য পরিমাণ বেশি মৎস্য অবতরণ করতে পারব। ভারী বর্ষণে পাহাড় ধসে টানা 2 ঘন্টা বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল রাতে ভারী বর্ষণের ফলে সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ির 9, 10 ও 14 কিলোমিটার নামক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করা হলে মাটি অপসারণের কাজ শুরু হয়। 2 ঘন্টা বন্ধ থাকার পর 11:30টা নাগাদ পুনরায় সড়কে যান চলাচল শুরু হয়। এ ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।